সন্ত্রাস বিরোধী আইনের দোহাই, আর সেই সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। বিস্তারিত আপডেটের জন্য নিউজ রুমে কথা বলবো প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। নাজিয়া, এই বিষয়ে বিস্তারিত কি তথ্য পাচ্ছি? দেখো, কিছুটা হলেও ইউনিস সরকারের ইচ্ছে পূরণ হলো বলা যেতে পারে এবং গত বছর আগস্ট 5ই আগস্ট বাংলাদেশের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি চলে যান বাংলাদেশ ছেড়ে এবং তারপরে বাংলাদেশের কি অবস্থা হয়েছিল সেগুলো কিন্তু সবাই জানে, সারা বিশ্বের মানুষ জানে এবং সেখানে ইউনিস সরকার এই দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিনের হয়তো একটা ইচ্ছে ছিল যে আওয়ামী লীগ, যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্টি, এবং সেই পার্টির বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করবে ইউনিস সরকার এবং শেষ পর্যন্ত দেখা গেল যে কড়া পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করেছেন এবং সেই পদক্ষেপ যেটা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের মধ্যে নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা জারি করেছেন তারা এবং সেটা নিয়ে শনিবার বৈঠক ছিল এবং এই যে নিষেধাজ্ঞা জারি করা রাজনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে তার কারণ হিসেবে বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল যেটা বাংলাদেশের আছে সেই রাজনৈতিক দলগুলির তরফ থেকে চাপ আসছিল এবং ইউনিসের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা এবং তারপরে চাপের মুখে পড়ে এবং বাংলাদেশের নিরাপত্তার কথা চিন্তা করেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার একটা বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেই বিজ্ঞপ্তিতে ইউনিস সরকারের সরকারি যিনি আইনি উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন যে শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারে এবং সেই আইন অনুযায়ী কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যতদিন পর্যন্ত এই বিষয়টি বিচারাধীন থাকবে, অর্থাৎ এই শেখ হাসিনার বিষয়গুলো, এবং তার ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যকলাপ সেই রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না এবং এটা হয়তো ইউনিস সরকারেরও একটা স্বপ্ন ছিল বা ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছেও কিছুটা পূরণ হলো সেটা কিন্তু বলা যেতেই পারে। একেবারে নজর থাকবে না যে আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই খবরে আমরা নজর রেখেছি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন, অপরাধী আইন এবং সেই আইনে কিন্তু বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। সন্ত্রাস বিরোধী আইনের দোহাই এবং সেই দোহাই দিয়ে কার্যত বলা যেতে পারে যে এতদিনের ইচ্ছে পূরণ হয়েছে ইউনূস সরকারের, কারণ বারবার আওয়ামী লীগের ওপরে বা হাসিনার দলের ওপরে কিন্তু একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের শাখা তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। এবার আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যকলাপ সেখানেও কিছুটা হলে হ্রাস টানার চেষ্টা করলো অন্তর্বর্তী সরকার এবং সেখানে তারা সফলও হয়েছে বলা যেতে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে ওপার বাংলাতে। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, সন্ত্রাস বিরোধী আইনের দোহাই এবং সেই দোহাই দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে, এতে কি সাপে বড় হবে ইউনূসের অন্তর্বর্তী সরকারের, নাকি বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের লাভ হবে? সাপে বড় ডক্টর ইউনূসের হবে না। ডক্টর ইউনূস সরকার আরো গাট্টায় গিয়ে পড়লো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার কারণ এটার কারণটা বলছি এবং দ্বিতীয় কাদের লাভ হবে এটা বলা খুব মানে এই মুহূর্তে খুব দুষ্কর। হয়তো নির্বাচন কমিশন নির্বাচনের টাইম দিলে এনসিপি চাইছে, এনসিপিটা দেখো, এনসিপি যেটা তারা বেশিরভাগই হচ্ছে শিবির করতো, মানে জামাত ইসলামের যে শিবির তাদের রয়েছে, বরঞ্চ তারা একটু শক্তপোক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছে। ডক্টর ইউনূসের সরকারের মধ্যে যেটা দেখা যাচ্ছে, শুরুতে আওয়ামী বিদ্বেষ, সংখ্যালঘু বিদ্বেষ, এই দুটোকে তারা সমাজে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করে দিয়েছিল এবং ভারত বিদ্বেষ, এই তিনটেকে অবলম্বন করে সে প্রায় 1 বছর, মানে অগাস্ট মাসে সে 1 বছরের পূর্তি করবে। ঠিক
সেই সময় দাঁড়িয়ে দেখা গেল যে যারা সমন্বয়ক ছিল কেউ বেরিয়েছে, নতুন রাজনৈতিক দল করলেন এবং তারা আরো বেশ কিছু সংগঠনকে যুক্ত করে যমুনাতে অবস্থান করছিলেন এবং তারা বারবারই বলেছেন যে এই ক্ষেত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তার কারণ ইদানিংকালে রাজনৈতিক ভাবে সংগঠিত হয়ে বেশ কিছু কার্যক্রম নিয়েছে, তাতে প্রবল ভয় পেয়ে গেছে হচ্ছে এই এনসিপি, এবং অনেক জায়গায় তারা ধাওয়া করেছে তাদের নেতাদের, বিভিন্ন জায়গায় তারা যখন গেছে তাদেরকে তাড়া করেছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের সাথে সাথে আজকে সকালে মাহফুজ আলম এটাও বলেছে যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, সাম্যবাদী দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি, বাসাত, জাসাদ, এই সমস্ত রাজনৈতিক দলকেও হচ্ছে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কথা সে সুপারিশ করেছে। হয়তো তাদের সুপারিশ অনুযায়ী সেটাই যাবে। এবং এইভাবে একটা এই যে এটা জামাত ইসলামীর একটা মডেল তারা তৈরি করেছে, 2-3 জন সমন্বয়ক এখনো ডক্টর ইউনূসের সরকারে রয়েছে এবং সেই সরকারের থেকে তারা সরকারের যে কিছু কার্যক্রম নেওয়ার চেষ্টা করেছিল, ইউনূসের এর মধ্যে একটা তারা সংস্কার বা সুপারিশ জমা দিয়েছিল, সেটা হচ্ছে মহিলাদের যে উন্নতির ক্ষেত্রে এবং সেখানে সম্পত্তির অধিকার বা এই সমস্ত গুলো স্বীকৃতি তারা চেয়েছে, যেটা স্পষ্টভাবে বিরোধিতা করেছে জামাত ইসলামী। তারা বলেছে এই ধরনের পাশ্চাত্যের কোনো মডেল চাপিয়ে দিলে বাংলাদেশে সহ্য করা যাবে না, তাহলে তারা ইউনূসের বিরুদ্ধে তারা সরাসরি ভাবে মানে প্রত্যক্ষভাবে সংগ্রামে নামবে। এবং অনেকটা তাই হয়েছে, তার কারণ এই চাপের মধ্যেও কিন্তু ওই সুপারিশটা কিন্তু উইথড্র করেনি। এতে বাংলাদেশে এবার হচ্ছে যে পরিস্থিতিটা তৈরি হলো সেটা একটা আরো বেশি উত্তাপ তৈরি করবে। এবং যে করিডরটার কথা বলা হয়েছিল, অর্থাৎ এই আরাকান আর্মি, এটা বাংলাদেশের কাছে এখন সবচেয়ে সমস্যার হয়ে দাঁড়িয়েছে। আরাকান আর্মিকে সহযোগিতা করার একটা চাপ আছে আমেরিকার তরফ থেকে, সোজা কথা। এবং ইউনূসের সাথে বরাবরই আমেরিকা, তিনি নাগরিক, এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটা সম্পর্ক রয়েছে। এমনিতেই জো বাইডেনের সাথে তার সম্পর্ক বা বিল ক্লিন্টনের সাথে সম্পর্ক আছে, সেইটাকে চাপ দিয়ে কাজে লাগিয়ে সেই মানবিক করিডোরের কথা তিনি বলেছিলেন। মানবিক করিডোরের এটা বাংলাদেশের অনেকেই তাতে হচ্ছে সিঁদুরে মেঘ দেখলো যে আরাকান আর্মি একটা স্বতন্ত্র দেশ চাইছে, আরাকান রাজ্যটাকে নিয়ে বার্মার, এবং সেটাকে ওখানে যদি একটা দেশ হয়, অনেকেই বলছেন যে তাতে একটা সেখানে বঙ্গোপসাগরের উপরে নজরদারি করার জন্য আমেরিকা একটা বেস তৈরি করতে পারবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে চাপে পড়ে ইউনূস বলেছেন যে না, ঠিক আছে, মানবিক করিডোর এখন আপাতত হবে না, কিন্তু তার উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও এখন যত দিন যাচ্ছে বাংলাদেশে যে জুলাই আগস্টের যে মানে সংগঠিত তথাকথিত বিপ্লব, সেই বিপ্লবের পর তারা যে সংবিধানটাকে মেনে শপথ নিয়েছেন সেই নিয়েই প্রথম শুরু হয়েছিল। তারপর হচ্ছে জুলাই আগস্টের কোনো ঘোষণাপত্র তারা তৈরি করতে পারেনি, দিতেও পারেনি। তখন আওয়ামী লীগ প্র্যাকটিক্যালি কোনো ফাংশন অবস্থায় রয়েছে, এবং সেগুলো করতে না পারার একটা বড় রকম কারণ ছিল হচ্ছে দোদুল্যমানতা। ইউনূসের যেহেতু তিনি রাজনীতির ব্যক্তি নন এবং তার কতগুলো যে ব্যাংকিং জগতের লোক, ফলে তিনি ওই স্বার্থটা দেখতে গিয়ে বাংলাদেশে একটা রাজনৈতিক প্রবল অস্থিরতার পরিস্থিতি তৈরি করলেন। এবং এই পরিস্থিতি থেকে বিএনপি একদিকে যেমন একটা রাজনৈতিক শক্তি হিসাবে রয়েছে, তারা বারবার নির্বাচন চেয়েছে, যে নির্বাচন করে এই পরিস্থিতি থেকে পার করবার মতো একমাত্র রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপির আছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধকরণও চায়নি, যে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সে করবে কি করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যত দিন গেছে, এখন স্বাভাবিক, এখন যদি তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় মানে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে, এবং সে তখন আন্ডারগ্রাউন্ড থেকে কাজ করার মতো রসদ যোগাবে। এমনিতে ব্যাপক জেল, তারপর হুমকি, খুন, অপহরণ সবই চলছে বাংলাদেশে। এই একটা নৈরাজ্যের এই পরিস্থিতির মধ্যে সেখান থেকে গোলা জলে মাছ ধরার চেষ্টা করছে জামাত ইসলামী এবং শিবির। তারা রাজনৈতিক ক্ষমতাটাকে কিন্তু ধীরে ধীরে করায়ত্ত করতে চাইছে। তাদের একটা অংশ রয়েছে মাহফুজ আলম, সাকিব আহমেদ ভুইয়া, এরা রয়েছে হচ্ছে সমন্বয়ক হিসাবে তারা গেছে এবং সরকারে তারা উপদেষ্টা।
আবার একটা অংশ বেরিয়ে গেছে, যেমন নাহিদ ইসলাম, এরা বেরিয়ে গিয়ে আলাদা তো রাজনৈতিক দল করে রাজপথে আন্দোলন করছে। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতাকে করায়ত্ত করার চেষ্টা করছে, নির্বাচনকে পিছিয়ে দিয়ে বিএনপি কে শক্তিহীন করতে চাইছে। বিএনপি একেবারে বুঝতে পারছি একদম। অবশ্যই আমাদের নজর থাকবে সুজিত দা, আপাতত ধন্যবাদ। এবং ঠিক কোন পথে যায় বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক সমীকরণ, আমাদের নজর থাকবে।